হতে পারে আপনারা যখন আমার এই ভিডিওটি দেখছেন আমি হয়তো তখন জেলের কারাগারের পিছনে বন্দি আছি। তাই আপনাদের জন্য আমি জানি না এটা আমার কিছু মাসের জন্য, কিছু দিনের জন্য শেষ ভিডিও হবে কিনা, তবে আপনাদের কিছু কথা আজকে বলা প্রয়োজন বলে আপনাদের সামনে এলাম। জীবনের প্রথম এফআইআর অনেকটা জীবনের ওই প্রথম প্রেমের মতো, আপনাকে সারা রাত জাগিয়ে রাখে। আজকে আমি রাত জাগছি শুধু আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো বলে। আমার শেষ ভিডিওতে আমি একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয় এবং কিছু টাকার বিনিময়ে প্রশ্নপত্রগুলো বিলি করা হয়, এবং সেই ভিডিওটি বানানোর জন্য আমার বিরুদ্ধে একটি এফআইআর শুক্রবার ঠিক সন্ধ্যায় সল্টলেক থানায় করা হয় এবং 8টি সেকশনের আন্ডারে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন এই এফআইআরটি আমার বিরুদ্ধে কে করেছেন। এই এফআইআরটি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, যিনি এখন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের একজন সেক্রেটারি। আমরা এতদিন শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, এবার দেখছি চোরের মেয়ের বড় গলা। আমি এটা কেন বলছি? যে মানুষটি খাদ্য দুর্নীতির জন্য এত দিন ধরে প্রায় 1 বছরের উপরে জেলে ছিলেন এবং 50 লাখ টাকার বিনিময়ে উনি এখন বেলে আছেন, এবং শুনেছি ওনার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, যিনি আমার বিরুদ্ধে এফআইআর করেছেন, উনি প্রায় টিউশনি পড়িয়ে প্রায় 3.5 কোটি টাকার উপরে উনি ইনকাম করেছেন বলে শোনা যায়। মানে স্বয়ং সরস্বতী ঠাকুরও লজ্জা পেয়ে যাবে যে প্রিয়দর্শিনী মল্লিকের মতন একজন মহিলা, উনি শুধু টিউশনি পড়িয়ে 3.5 কোটি টাকার কাছাকাছি উনি শুধু ইনকাম করেছেন। যাই হোক, সেটা একটা অন্য দিক। আমি যেমন বলেছিলাম যে আমি যদি কোনো মিথ্যা কথা বলি, আমি যদি কোনো ফ্যাব্রিকেটেড তথ্য সামনে তুলে ধরি, তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হোক। এবং প্রিয়দর্শিনী মল্লিক উনি আমার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছেন, উনি এফআইআর করেছেন এবং আমি ওটাকে স্বাগত জানাচ্ছি। আমি এখনও আমার জায়গায় স্টিক করে আছি যে আমি যদি যা যা দেখিয়েছি, যা যা আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরেছি, তা যদি আমার দিক থেকে কোনোভাবে ফ্যাব্রিকেটেড হয়, আমি যদি কোনোভাবে এডিটেড করে কোনোভাবে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য ভিডিও করে থাকি, তাহলে আমাকে অ্যারেস্ট করা হোক। এবং পুলিশ যদি আমাকে কোনোভাবে এর জন্য তদন্ত করে, আমি এই তদন্তের জন্য সম্মুখীন হতে একেবারে রাজি আছি। আমি প্রিয়দর্শিনী মল্লিককে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আমি ওনার বাবার মতো যখন পুলিশ তদন্ত করতে আসবে, আমি কিন্তু কোনো অ্যাপোলো হসপিটালে ভর্তি হব না, আমি অন্যান্য তৃণমূলের নেতার মতো উডবার্নে ভর্তি হব না, আমি শরীর খারাপের বাহানা দেব না। পুলিশ যেভাবে যা যা তদন্ত করতে চায় আমি তার সম্মুখীন হব, কারণ আমি আমার জায়গা থেকে 100% সঠিক। আমি আজও দাঁড়িয়ে একই কথা বলছি। আমি আবার বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, মানুষের স্বপ্নের মতো একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আপনি বিভিন্ন স্বপ্নের কলেজে আপনি জায়গা পান, সেইখানে যারা সারা বছর সৎভাবে নিষ্ঠার সাথে পড়াশুনো করে। এবং আমি সমাজের সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীগুলোর কথা সামনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে একটা চক্র পুরো টেলিগ্রামে চলছে, যেখানে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় ভুল প্রশ্নপত্র দিয়ে টাকার বিনিময়ে মানুষকে বোকা বানানো হচ্ছে, তাদের সাথে স্ক্যাম করা হচ্ছে এবং এইভাবে হাজার হাজার পরীক্ষার্থীর সাথে দুর্নীতি করা হচ্ছে। এই চক্রটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার বিনিময়ে আমার পুরস্কার হয়তো এটাই ছিল। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল আমার এই ভিডিওর পরে সেই গ্রুপের সেই অ্যাডমিন তাদের বিরুদ্ধে তদন্ত করা, তাদেরকে আইনের আওতায় আনা, তা না করে আমাকে আইনের আওতায় এনেছে। এবং আমি তার জন্য একদম অনুতপ্ত নই যে আমি কেন ওই ভিডিওটি বানিয়েছিলাম। আমি ওই ভিডিওটি বানিয়েছিলাম সমস্ত পরীক্ষার্থীর আওয়াজ তোলার জন্য। আমার কাছে অনেক পরীক্ষার্থীর মেল এসছে যারা এই কথাগুলি বলেছিলেন যে টাকার বিনিময়ে পরীক্ষার পেপার, কোশ্চেন পেপার লিক করা হচ্ছে, এবং তার সমস্ত তথ্য আমি ওই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যারা রেশন দুর্নীতির জন্য জেলে যায়, যারা বাচ্চাদের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য জেলে যায়, আজ তাদের পরিবারের মেয়েরা, তাদের পরিবারের সন্তানরা, তারা আমার বিরুদ্ধে কেস করছে আমি নাকি পশ্চিমবঙ্গে একটা বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করেছে। এবং আটখানা সেকশন আমার বিরুদ্ধে লাগানো হয়েছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে যে সেকশন আমার বিরুদ্ধে লাগানো হয়েছে। সেটা একটা দিক। আমার ওই ভিডিওটি পাবলিশ করার পরে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের আইটি সেল খুব উঠে পড়ে লেগেছিল আমার পেছনে। তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছিল ইত্যাদি ইত্যাদি, এবং
সবটা ঠিক ছিল, মানে একটা সোশ্যাল মিডিয়ার যুগে একটি দলের বিরুদ্ধে আমি কথা বলেছি, একটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমি কথা বলেছি, একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, এবং যারা যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য তৃণমূলের আইটি সেলের মেম্বাররা কেন খেপে গেল আমি জানি না, তারা আমার বিরুদ্ধে কেস করেছে। এবং আবার বলছি, এই কেসটাকে কিন্তু আমি ওয়েলকাম করছি। এই এফআইআর তো একদিন আমার বিরুদ্ধে হতেই হতো, আজ না হয় কাল, সে সময়টা হয়তো খুব তাড়াতাড়ি চলে এসছে এবং তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। দ্বিতীয় যে কথাটি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে যাদের বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি, যে স্ক্যামের বিরুদ্ধে, যে দুর্নীতির বিরুদ্ধে, শুধু প্রশ্নপত্র বিক্রি নয়, আমি পরে জেনেছি যে অনেক ক্ষেত্রে প্রশ্নপত্র বিক্রি করার নামে লোকের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে প্রশ্নপত্র বিক্রি করা হতো না, তাদেরকে ভুল প্রশ্নপত্র দিয়ে দেওয়া হতো, সেটাও কিন্তু আমার চোখে এসছে। যখন সমাজের একটা দুর্নীতির দিককে আমি তুলে ধরলাম, তখন আর কেউ খেপে যাক না যাক, তৃণমূলের একটা সেকশন ভীষণ খেপে গেছে। কারণ আমি বিশ্বাস করি তাদের যে এই উচ্চ মাধ্যমিকের মরশুমে কিংবা মাধ্যমিকের মরশুমে, টেটের মরশুমে আমি নিজে 1 বছর আগে ফুড এসআইর এক্সাম দিয়েছিলাম। পরীক্ষাটা আমাদের প্রত্যেকের, যারা যারা এক্সাম দিয়েছিলেন তাদের সবারই ভালো গেছিল, এবং তারপর সেই এক্সামের পেপারটি লিক হয়েছিল। আমরা যারা ওই পরীক্ষাটা দিয়েছিলাম, আমাদের তো একটা বছর করে নষ্ট হলো। যারা পরীক্ষা দিয়েছিল, যারা সৎভাবে পড়াশুনো করে দিনের পর দিন পরিশ্রম করে একটি গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিল, তারা পরীক্ষা দিয়েছিল, সৎভাবে দিয়েছিল, তাদের তো একটা বছর নষ্ট হলো, জীবনের 365টা দিন নষ্ট হয়েছিল। কিন্তু যারা সেদিন কোশ্চেন পেপার লিক করেছিল, তারা আজও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো অ্যাকশন নেয়নি। এবং আজকে যখন আমি চোখের সামনে দেখছি উচ্চ মাধ্যমিক নিয়ে এত বড় একটা স্ক্যাম হচ্ছে, আমার প্রশ্ন করাটা এখন অন্যায় হয়ে গেছে, তাই আমাকে আইনের আওতায় আনা হচ্ছে। এবার আজকের এই ভিডিওটি শুধু তৃণমূলের ওই একটা সেকশনের বিরুদ্ধে আজকে করতে আমি বসিনি। আমি কিছু আপনাদের যে তথ্যগুলো আজ অবধি কখনো কারোর সামনে তুলে ধরিনি, আজকে সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তৃণমূলের যারা আইটি সেলের মেম্বার, যারা ছোট বড় নেতারা আছেন, তারা শুরু করে দিয়েছেন আমার বিরুদ্ধে একটি ক্যাম্পেইন, যে আমি মিথ্যাচার চালাচ্ছি। এবং বামেরা এরকম করে মিথ্যাচার চালিয়ে, আমি জানি না এখান থেকে বামের কি প্রশ্ন আসছে, আমি আমার নিজের ক্যাপাসিটিতে একটা ভিডিও ছেড়েছি যেখানে বামেদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এবং এখানে যদি কেউ প্রমাণ করতে পারে কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমার ছিল এই ভিডিও বানাতে, তাহলে আমি আবার বলছি, আমি জেলের পেছনে পোস্তে রাজি আছি। যাই হোক, যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে একটা বড় ক্যাম্পেইন চলছে, তার মধ্যে সুদীপ রাহা, আপনারা নিশ্চয়ই কম বেশি ওই ওই ছোট্ট ছেলেটাকে চেনেন, মানে ওই ত্রিপুরায় মার খেয়েছিল ছেলেটা, মার খেয়ে গড়াগড়ি করছিল, কান্নাকাটি করছিল, ওই ছেলেটি একটি আমার বিরুদ্ধে একটি পোস্ট করে, আমার বিরুদ্ধে পোস্ট করে ঠিক বলা ঠিক হবে না, মানে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা পোস্ট করে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ওই পোস্টের নিচে কমেন্ট করেছেন কে? মৌপিয়া নন্দী। উনি কি বলেছেন আপনাদের একবার পড়ে শোনাবো। আপনারা কমেন্টটা দেখলেই বুঝতে পারবেন। উনি লিখেছেন, আমি একজন প্যাথোলজিক্যাল লায়ার, আমি নাকি জি24 ঘন্টার একটি অডিশনে ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করতে পারিনি, তাই ওনার উপর ইত্যাদি ইত্যাদি অ্যালিগেশন লাগিয়েছি। কিন্তু এই জিনিসটা নিয়ে আমি আজ অবধি কখনো আমার ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে সেভাবে কখনো কথা বলিনি, কিন্তু আজকে আমার মনে হলো এই জিনিসটা বলা প্রয়োজন। এই মৌপিয়া নন্দীর মতো যারা জার্নালিস্টরা আছেন, যারা শাসক দলের পা চাটেন, তাদের বিরুদ্ধে কিছু কিছু প্রশ্ন আমার আজকের দিনে দাঁড়িয়ে হয়তো করা উচিত বলে মনে করি, এবং কিছু জিনিস আপনাদের বলি। আজ থেকে প্রায় 3 বছর আগে 2022 সালে 8ই এপ্রিল আমি আশুতোষ কলেজ থেকে তখন গ্র্যাজুয়েশন পাস করেছিলাম মাস কম অ্যান্ড জার্নালিজমে, এবং আমার স্বপ্ন ছিল আরও অনেক সাংবাদিকদের মতন আমিও কোনো একটা নিউজ চ্যানেলে কাজ করব, এবং সত্যি বলতে আমার তখন একটা কাজের প্রয়োজন ছিল, এবং জি24 ঘন্টা থেকে একটি রিক্রুটমেন্ট হচ্ছিল অডিশনের মাধ্যমে, কিছু রাউন্ডের মাধ্যমে, 3টে রাউন্ড ছিল খুব সম্ভবত, এবং সেখানে টাইম ছিল সকাল 10টায় পৌঁছানোর কথা। এবং সেখানে যা যা ঘটেছে তার বৃত্তান্ত দিয়ে আমি মৌপিয়া নন্দীকে বাড়ি ফিরে এসে সেদিন রাত্রে একটা মেসেজ করেছিলাম। সেই মেসেজটা কি ছিল আপনাদের একবার পড়ে শোনাই। মৌপিয়া নন্দী, একজন জার্নালিজমের স্টুডেন্টের স্বপ্ন থাকে বাংলার বড় এক চ্যানেলে নিজেকে রিপ্রেজেন্ট করা। আমিও কোনো ব্যতিক্রম নই, তাই বিগত শনিবার আরও 100-150 পার্টিসিপেন্টদের মতো আমিও অ্যাডামাসে স্বপ্ন নিয়ে গেছিলাম আপনার চ্যানেলের পার্ট হওয়ার। সকাল 7টায় বাড়ি থেকে বেরোই, ট্রেন, অটো ইত্যাদি করে প্রায় 2.5 ঘন্টা পরে ইউনিভার্সিটি পৌঁছাতে পারি। কথা ছিল সকাল 10টায় রেজিস্ট্রেশন শুরু হবে, তারপর 3টি রাউন্ড, কিন্তু 11টা বেজে কিছু সময় তা শুরু হয়। অডিটোরিয়াম তখন ইন্টারভিউয়ের প্রিপারেশানে ব্যস্ত অনেকে। কেউ এসেছে 5-6 ঘন্টার জার্নি করে, তো কেউ এসেছে শিলিগুড়ি থেকে।
ঘড়িতে সময় তখন 12টা। জানানো হয় ইন্টারভিউ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। জানাজানি হয় আপনিও প্যানেল মেম্বারের একজন, অর্থাৎ যারা ইন্টারভিউ নিচ্ছিলেন সেখানে হঠাৎ খবর পাওয়া যায় যে মৌপিয়া নন্দী এসেছেন নিজে ইন্টারভিউ নিতে। তাই লাস্ট মিনিট প্রিপারেশনটা তীব্র থেকে তীব্রতর হয়। আপনাকে ইমপ্রেস করতে হবে তো। সময় 12:30। রেজিস্ট্রেশন নম্বর দেখে স্টুডেন্ট ডাকা হয় 2 জন করে। সময় তখন 1টা। আমাদের জানানো হয় কেউ কিছু খেতে চাইলে ক্যাম্পাসের লাঞ্চের ব্যবস্থা আছে, কিন্তু বাইরে বেরিয়ে খেয়ে আসার জো নেই, কারণ ইন্টারভিউতে যখন তখন ডাকা হতে পারে। অনেকে খালি পেটে আর অনেকে শুধু চিপস খেয়ে তখন প্রিপারেশনে ব্যস্ত। ওলটপালট করে নাম ডাকা শুরু হয়। যখন প্রশ্ন করা হয় তখন বলা হয় ভেতর থেকে যেভাবে ডাকছেন ওভাবেই পাঠানো হচ্ছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও সিকোয়েন্স মেনটেন করা হচ্ছে না। অতঃপর সবাইকে এই ভয় অডিটোরিয়ামে বসে থাকতে হয় যে কোনো সময় তাদের নাম ডাকতে পারে। সময় 2টো। তখনও 20 জনের ইন্টারভিউ শেষ হয়নি। পাক্কা 4 ঘন্টা আমরা অডিটোরিয়ামে বসে। সময় 4টা। 6 ঘন্টা এক জায়গায় বসে অনেকেই ধৈর্য হারাচ্ছেন ও বেশ কিছু জন বাড়ি ফিরছেন। সময় 5:30। আমাদের বাড়ি থেকে বাবা মায়ের ফোন আসা শুরু হয়, আর থাকতে হবে না, বাড়ি ফিরে এসো, রাত হচ্ছে। প্রায় প্রত্যেকের বাবা মায়ের মুখে এক কথা। শেষমেশ বেশ কিছু জন চেয়ার ছেড়ে উঠে আপনাদের টিম মেম্বারদের সাথে কথা বলে জানতে পারে এবার অডিশন নাকি তাড়াতাড়ি হচ্ছে। অর্থাৎ আগে যাকে 20 মিনিট সময় দিয়ে বিবেচনা করা হচ্ছিল, এখন তাকে বিবেচনা করতে 2 মিনিট সময়ও লাগছে না। সময় 6:30। খবরের মাঝে খবর আসে মৌপিয়া নন্দী চলে গেছেন, ইন্টারভিউ এখন অন্য কেউ নেবেন। বেশ হতাশ হলাম আমরা। কেউ কেউ জানালেন 3টের মধ্যে বাকি 2টো রাউন্ড পরের দিন নেওয়া হবে। আবার কেউ বললেন যা হবে আজকেই হবে। ভীষণ ঘেটে তখন আমরা। সবটা কেমন হিজিবিজি লাগছিল। মনে মনে ভাবলাম কেমন হবে 7টায় যে ইন্টারভিউ দেবে সে বাকি 2টো রাউন্ড দিতে কত রাত অবধি অ্যাডামাস ইউনিভার্সিটিতে থাকবে। এত কিছুর মাঝে 9 ঘন্টার পরে মানুষের মানসিক ক্লান্তি আসা স্বাভাবিক। কিভাবে স্বপ্নের ইন্টারভিউ দেব তা নিয়ে সংশয় দেখা দিল। তখন অডিটোরিয়ামে 30-35 জন আমরা বসে আছি। অনেক রিকোয়েস্টের পর আমার ডাক এলো। বিশ্বাস করুন 2 মিনিটও আমায় সময় দেওয়া হলো না, অথচ আমরা 12 ঘন্টা আপনাদের সময় দিলাম। ইউ ক্যান লিভ, আই ওয়াজ টোল্ড। সময় 7:30। গেটের বাইরে এক রাশ ক্লান্তি আর মন খারাপ নিয়ে বেরোতে বেরোতে মনে মনে একটা জিনিস নিয়ে বেশ দ্বিধা চলছিল। চাকরি পাওয়ার পর কি আমাদের এই ট্রেনিং পিরিয়ডে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটি বড় ক্লাস করাতেন মৌপিয়া নন্দী? ভীষণ অবাক হতাম হয়তো। যাই হোক, সময় রাত 1টা। রাতে ঘুমোতে ঘুমোতে ইউটিউবে আপনার রায় মৌপিয়া নন্দীর 1 এপ্রিলের টেট এসএসসির যোগ্য প্রার্থীদের স্বপ্ন বাঁচানোর লড়াই দেখছি। দ্বিতীয়বার অবাক হলাম ওই রাতে। ওদের মতন আমাদের স্বপ্নটাও নট আউট এখন। তাই পরের বছর আবার দেখা হবে একই স্বপ্ন নিয়ে। ভালো থাকবেন। এই মেসেজটি আমি মৌপিয়া নন্দীকে করেছিলাম সেদিন আমাদের অডিশনে। আমাদের 12-13 ঘন্টা বসিয়ে রাখার পর যখন 2টো মিনিট আমাদের সময় দেওয়া হয়নি, তার বিরুদ্ধে আমি মৌপিয়া নন্দীকে এই মেসেজের মাধ্যমে কোনো অ্যালিগেশন দিইনি। আমি শুধু এইটা জানাতে চেয়েছিলাম যে একটি G24 ঘন্টার মতো ইনস্টিটিউশন, সেখান থেকে ছাত্রছাত্রীদের সাথে এই অন্যায়টুকু করা হয়েছিল। আমি সেদিন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে কথা বলিনি। ব্যক্তিগতভাবে প্রাইভেটলি মৌপিয়া নন্দীকে এই মেসেজটি করেছিলাম। আমি জানি না উনি আমার মেসেজটা দেখেছিলেন কিংবা দেখেও না দেখার ভান করেছিলেন। আমার বিশ্বাস এখন উনি মেসেজটা দেখেছিলেন, তাই আজকে উনি ওই কমেন্টটি করেছেন। সেদিন আমার রাগ হয়েছিল। সেদিন মনে হয়েছিল যে মানুষটির জন্য বা যে ইনস্টিটিউশনের জন্য আমরা প্রায় এতক্ষণ ধরে এত দূর থেকে এসেও, আমি তো তাও 2-2.5 ঘন্টা একটা ডিস্টেন্স কভার করেছিলাম। যারা উত্তরবঙ্গ থেকে এসেছিল তারা প্রায় আগের দিন রাত্রেই হয়তো ট্রেন ধরেছিল। যারা ওই অডিশনের জন্য G24 ঘন্টায় একটা কাজ পাওয়ার জন্য যারা স্বপ্ন দেখে এসেছিল, তাদের সাথে যে অন্যায় হয়েছিল তা নিয়ে আমি মৌপিয়া নন্দীকে একটি মেসেজ করেছিলাম, কিন্তু তার আমি রিপ্লাই পাইনি, যেমন আপনাদের বললাম।
সেদিন একটা জেদ আমার মনে বসেছিল যে আমি হয়তো ওই চ্যানেলে কখনো কোনো অ্যাঙ্কার হিসেবে কাজ করতে পারবো না, আমি হয়তো ওই চ্যানেলে কখনো কোনো রিপোর্টার হিসেবে কাজ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন যে যে জেদটা আমার মনে চেপে বসেছিল যে একদিন ওই জি 24 ঘন্টা কিংবা আপনার যে কোনো জায়গায় আমি ইনভাইটেড থাকবো আর আপনি আমাকে ইনভাইট করবেন। আপনি বিশ্বাস করুন সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি আলাদা করে ছবি এটা দিয়ে দেব। এতে লেখা আছে বসন্ত এসে গেছে, বাংলা হান্ট এবং কলকাতা টিভি তাদের পক্ষ থেকে, কলকাতা টিভি অর্থাৎ যেখানে এখন মৌপিয়া নন্দী নিজে কাজ করেন সেখান থেকে ইনভাইট করা হয়েছে টু অনুভব মাইতি অ্যান্ড শতরূপ ঘোষ। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সেদিন যেহেতু আমি শতরূপদার সাথেই একটি জায়গায় বসেছিলাম, আমাদের দুজনকে একসাথে একটি কার্ডে ইনভাইট করা হয়েছিল এই চ্যানেল, এই বাংলা হান্ট এবং এই কলকাতা টিভির পক্ষ থেকে। মৌপিয়া নন্দী, আমি আমার জেদ রেখেছি, আমি চাইলে বাংলা হান্টের প্রোগ্রামে যেতে পারতাম, আমি আগেও বাংলা হান্টের একটি প্রোগ্রামে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার নিজের নৈতিকতা, নিজের শিক্ষা থেকে আমি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি। আমি চাইলেই আপনার ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতাম। আপনি যেমন কিছুদিন আগে, কিছু মাস আগে রুদ্রনীল ঘোষকে গালমন্দ গালিগালাজ করার পরেও তার গালে দোলের রং মাখিয়ে দিচ্ছিলেন, আমিও হয়তো সেদিন গেলে আমার গালেও আপনি রং মাখিয়ে দিতেন, আমার বিশ্বাস আপনি রং মাখিয়ে দিতেন, কিন্তু নিজের আত্মসম্মান বোধ থেকে আমি সেদিন যাইনি। আপনি যে মানুষটা আজকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন আমি জি 24 ঘন্টার একটা ফার্স্ট রাউন্ড অবধি কোয়ালিফাই করতে পারিনি, আজকে আপনার চ্যানেল আমাকে ইনভাইট করছে আপনাদের বসন্ত এসে গেছে প্রোগ্রামে ওখানে উপস্থিত থাকার জন্য। এবারে আপনি বলুন, আপনি মৌপিয়া নন্দী জিতেছেন নাকি আজ আমি জিতে গেছি?